বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে যথারীতি অতিথি হিসেবে যোগ দিয়েছেন আমাদের পরিচিত মুখ, প্রিয় মুখ এবং অত্যন্ত ডেডিকেটেড সিনিয়র পিএইচডি। এই মুহূর্তে ডেস্টিনিকে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সিনিয়র পিএইচডি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব মনিরুল ইসলাম মনির। আপনাকে আজকের এই লাইভ টক শোতে স্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে প্রথম একটি প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। আমি আমার ব্যক্তিগত একটি বিষয়, আমার উপলব্ধি আপনার সাথে শেয়ার করছি যে গত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা যেটা দেখে আসছি যে রাজনৈতিক দলগুলা এই আমাদের জনগণকে জিম্মি করে তাদের রাজনৈতিক স্বার্থ আদায় করে নেয়। বিশেষ করে যেমন ধরেন আমাদের এই 17-18 কোটি জনগণকে জিম্মি করে 17-18 কোটি জনগণকে গুটি হিসেবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা হাসিলে ব্যস্ত। তো সেম ভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডেস্টিনির 45 লক্ষ মানুষকে জিম্মি করে, ডেস্টিনির 45 লক্ষ বিনিয়োগকারীকে জিম্মি করে এই কিছু কতিপয় প্রতারক চক্র, দালালের গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত। যেমন আমরা ইদানিং বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে আদালতের রায় ছাড়া ট্রি প্ল্যান্টেশনের টাকা দেওয়া যাবে না, ওকে ফাইন, মেনে নিলাম। আদালতের রায় ছাড়া মাল্টিপারপাসের টাকা দেওয়া যাবে না, ওকে, এটাও মেনে নিলাম। কিন্তু আদালতের রায় ছাড়া ডেস্টিনির ব্যবসা শুরু করা যাবে না এটা বলার তো আর সুযোগ নাই। আদালত তো অলরেডি হাইকোর্ট নিযুক্ত বোর্ডের মাধ্যমে রায় দিয়ে সব কমপ্লিট করে দিছে। ইভেন আমাদের মাল্টিপারপাসের এবং ট্রি প্ল্যান্টেশনের বাইরের যে প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড, সেই প্রতিষ্ঠানের লাইসেন্সের আবেদন জমা দিয়ে স্টেটমেন্ট চালুও করা হয়েছিল একটা। তারপর আমরা একটা নোংরা পরিবেশ দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে। তো 45 লক্ষ মানুষের কর্মসংস্থানকে জিম্মি করে এই যে নোংরামি চলছে, এ ব্যাপারে আপনার বক্তব্য আশা করছি। জনাব মনিরুল ইসলাম মনির, সিনিয়র পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ বুরন ভাই আপনাকে। আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মহান রব্বুল আলামিন অফ মালিক আমাকে সুস্থ রেখে জীবনযাপন করার জন্য তৌফিক দান করেছেন বলে আমিন। দেখেন, আমরা বিগত সময় আমাদের 1971 সাল থেকে দেশের যে পরিস্থিতি, 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও রাজনীতির কোণঠাসার কারণে, দলের যে কোণঠাসার কারণে আমরা মানে দেশকে, বাংলাদেশকে যে মানে সুশীল দেশ হিসাবে পাইনি। সেই ক্ষেত্রে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে মালিক পর্যায়ে যে বিষয়গুলো ঘটতেছে, মালিক পর্যায় থেকে আমাদের যেহেতু আমাদের 173/22 রায় যখন হয়ে গেছে, সেখানে তো ডেস্টিনি 2000 লিমিটেড ব্যবসা করার জন্য অনুমতি হাইকোর্ট থেকে দিয়ে দিয়েছে। হাইকোর্ট থেকে দেওয়ার পরেও ম্যানেজমেন্ট বা এই যে বোর্ড আছে, যে বোর্ডগুলা যে কার্যক্রম করার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে দৃষ্টিমান বা আমাদের কার্যক্রমের অগ্রসর হচ্ছে না। কারণ অনেক দিন হয়ে গেল, যেহেতু আমরা বিগত সময় মনে করছিলাম বা দেখছিলাম যে ফ্যাসিস্ট সরকারের কারণে হচ্ছিল না, কিন্তু এখন ফ্যাসিস্ট সরকার তো নাই। তাহলে কি কারণে হচ্ছে না আপনারা সবাই জানেন। 45 লক্ষ গ্রাহকেরকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা কিন্তু শুভঙ্করের ফাঁকি তৈরি হচ্ছে। যেমন আপনি খেয়াল করবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের যে পূর্বের বোর্ড ছিল, যে বোর্ড ছিল 18 সালের পরে এজিএম হয়েছে, তারপর থেকে যে বাংলাদেশের মানে ডেস্টিনি 2000 লিমিটেডের যে বা 173 যে রায় হয়েছে, সে রায়ের আলোকে আমরা কার্যক্রম চালাতে পারি, কোনো বাধা নাই। কিন্তু এই যে আমাদের ম্যানেজমেন্টের কারণে আমরা যে 45 লক্ষ গ্রাহক যে আজকে এই যে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে, বা আমরা দেখেন যে আমরা 45 লক্ষ গ্রাহকের মধ্যে আমরা কর্মসংস্থান যে জিনিসটা ছিল, 45 লক্ষ গ্রাহকের মধ্যে অনেকজন এখানে নির্ভরশীল ছিল ডেস্টিনি 2000 লিমিটেডের। সেইখানে আমরা কিন্তু এই কর্মসংস্থানটা ফিরে পাচ্ছি না। কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য আমরা বিগত সময় থেকে লেগে আছি। যেহেতু আজকে 2025 পঁচিশের
সময়, আজকে দেখেন 2001 সালে কোম্পানিটা চালু হয়েছিল, 12 বছর পর্যন্ত খুব রানিং অবস্থায় ছিল। 12 বছর পরে আমাদের ম্যানেজমেন্টের কিছু দুষ্কৃতিকারী যখন দেখতেছে যে এখানে অনেকজন শেয়ার হোল্ডার বা অনেকজন মানে শেয়ার হোল্ডারেরা অনেক টাকা পাবে, একনাক তন্ত্র করার জন্য উনি কৌশলে বাংলাদেশের মিডিয়াকে লেলিয়ে দিয়ে নিজেই কিন্তু আহ জেলখানা মানে গেছেন। সেখানে আমরা এখনো বুঝতে বাকি নাই, কারণ উনি যে নাটক তৈরি করছে এখানে আমরা বুঝতে বাকি নাই। মিডিয়াকে লেলিয়ে দিয়ে নিজে কারাবরণ বরণ হয়েছে, কারণ আরো সিম্পেথি অর্জন করার জন্য। সিম্পেথি নিয়ে 2012 পরবর্তী সময়ে ডেস্টিনি 2000 লিমিটেড যে টাকা মানে যে দুদকের যে মামলাতে যে টাকাটা আহ দায়বদ্ধ দিচ্ছে, তার থেকে কয়েক গুণ জেলখানাতে বসে অনেক টাকা কিন্তু উনি গ্রহণ করেছে। ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা ডেস্টিনি 2000 লিমিটেড সৎ এবং স্বচ্ছভাবে চলার চলার জন্য যে আমাদের এখন যে ম্যানেজমেন্ট বোর্ড করে দিয়েছে, এই বোর্ডের যে যারা আছেন যিনারা আছেন তেনারা গুরুত্ব সহকারে নিচ্ছে না, লেজুর ভিত্তিক। উনি বিগত ম্যানেজমেন্ট বা যে কারাবরণ করেছিল তারপর থেকে আমাদের যে জানুয়ারি মাস থেকে ছুটে আসছে 15 তারিখের পর থেকে, তার সাথে লেজুর ভিত্তিক অনেক কিছু তৈরি করতেছে, ভিতর অনেক কিছু তৈরি করতেছে, যেন প্রায় 40 লক্ষ গ্রাহক যেন এখান থেকে বঞ্চিত হয়। তারা কিন্তু শেয়ার হোল্ডার, অনেক শেয়ার হোল্ডার চাই না যে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হোক, কিন্তু আমাদের প্রাণের কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড যারা এই ধরনের অপপ্রচার বা অপপ্রচার থেকে মানে কোম্পানিটাকে বন্ধ করার পায়তারা করতেছে, দয়া করে আপনারা বেরিয়ে আসেন। আর না হলে আপনাদের ওই স্বৈরাচারীর মতন মানে যে দেশ ছেড়ে পালার জন্য হয়েছিল, তার সেই ধরনের আপনারা রাস্তা পাবেন না। সারা বাংলাদেশে যখন 45 লক্ষ গ্রাহক যখন আপনার টাকার জন্য মরিয়া হয়ে যাবে, তখন আপনি কিন্তু পথ খুঁজে পাবেন না, বাংলাদেশে টিকতে পারবেন না। দয়া করে আপনারাকে বলবো 45 লক্ষ গ্রাহকের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য আপনারা আহ আহ কার্যকর ভূমিকা নেন, এবং যে লেজুর ভিত্তিক বা কোম্পানিকে বিলীন করার জন্য যারা অপপ্রচার মানে অপপ্রচেষ্টা করতেছেন সে থেকে বিরত থাকেন, এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যে গ্রাহক বা আমরা যে কর্মসংস্থান ফিরিয়ে দেন, দিয়ে আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডকে বাংলাদেশের লিডিং কোম্পানিতে পরিণত করেন। এবং আপনারাকে আরেকটি অনুরোধ করব, ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা বিগত সময় যে অপেক্ষা করেছি, যে জীবন যৌবন দিয়েছি, কিন্তু এই যে এক কতিপয় ব্যক্তির কারণে ডেস্টিনিকে বিলীন করে দিবেন বা অর্থ সম্পদ, ডেস্টিনির যে অর্থ সম্পদ আছে তারা সেইগুলা আপনারা হাতিয়ে নিবেন, এটা কোনোদিন হতে দিব না। আমরা ডেস্টিনি 2000 লিমিটেড পিএইচডি এক্সিকিউটিভ অনেক গ্রাহক আছে, 45 লক্ষ গ্রাহক, এটা হতে দেওয়া যাবে না। আপনারা যে চিন্তা ভাবনায় আছেন ডেস্টিনি লিমিটেডকে বিলীন করার জন্য, যে ব্যক্তির ইশারাতে কাজ করতেছেন, এটা থেকে সরে আসেন, দয়া করে সরে আসেন, না হলে আপনাদের বিপদ ঘনিয়ে আসছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি এই আপনার সাথে পুরোপুরি একমত। আমি আপনাকে আরো কয়েকটা তথ্য দেই। দেখেন, মানে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে কোনো ধরনের বাধা না থাকার পরেও আমরা আমাদের বর্তমান বোর্ডের কতিপয় ব্যক্তির রহস্যময় নীরবতা দেখতেছি, এবং আমরা এসবও শুনছি, ধারণা এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এসবও শুনছি যে ঈদের আগে নাকি সালামি বিনিময় হয়েছে। তো এই যে দেখেন, এদিকে ৪৫ লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য হাহাকার করতেছে, আর এই ৪৫ লক্ষ মানুষকে জিম্মি করে এই কতিপয় মালিকের মানে মালিক পক্ষের কতিপয় ব্যক্তি যারা এই বোর্ডের ডিরেক্টরও বটে, তারা এখানে তাদের ফায়দা এবং স্বার্থ হাসিলে ব্যস্ত। এই ন্যাক্কারজনক এই ঘটনার ব্যাপারে আপনি কোনো ধারণা পেয়েছেন কিনা জানি না, বাট আমি অনেকগুলো সোর্স থেকে এই তথ্য পেয়েছি যে ঈদ উপলক্ষে গত ঈদের পর ঈদের আগে এবং পরে বেশ কিছু বিনিময় হয়েছে আর কি, এই হাদিয়া বিনিময় বা এই জাতীয় বিষয়, যার কারণে অনেকেই এখন চুপচাপ বৈশা মোষের তা দিতেছে। আর ওই যে ওই নোংরা সিন্ডিকেট করে ৪৫ লক্ষ লোকের কর্মসংস্থান নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমি আসলে নাম বলতে চাই না, আমাদের মুরব্বীরা নাম বলতে নিষেধ করেন বিধায় বলি না, কিন্তু আসলে অনেক কিছু মুখ দিয়ে চলে আসতে চায় আর কি।
তো জনাব মনির, আপনি এই দুষ্কৃতিকারী এই বোর্ডের ভিতরে যে প্রতারক চক্রের যে দালালগুলো সিন্ডিকেট করতেছে ডিস্ট্রিবিউটরদের ভাগ্য নিয়ে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আমি কিছু ধ- পয়েন্ট যুক্ত করতে ধন্যবাদ। চাই। আমি আপনাকে ক্লিয়ার করি। আমি এই ডেস্টিনি 2000 লিমিটেডের যে 12 সালে কারাবরণ পরে আমি কিন্তু অতপত জড়িত। আমি নিজের চোখে দেখেছি যেগুলো, আর যেটা নিজের কানে শুনেছি, শ্রবণ করেছি, যেগুলা সাথে কয়েকজনকে নিয়ে দেখেছি, সেটা আমি আপনাকে জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে। 2012 সালের পরে 13 সাল থেকে যে জেলখানাতে যাওয়ার পরে যে টাকাগুলো উঠেছে বা নিয়েছে, আপনি জানেন 2018 সাল পর্যন্ত 6 লাখের 6 লাখিজ টোকেন, মানে আপনি যারা নামে লিস্ট, আপনি আপনি কন্টিনিউ করেন, আমি আসতেছি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, 6 কার্টুন, 6 লাখের লিস্ট গুলা ফেলে দিয়েছে বাইরে। তাহলে 18 সাল পর্যন্ত যদি 6 লাখের কার্টুন লিস্ট ফেলে, তাহলে 2026 সালে আহ, উম, কত টাকা, কয়েক হাজার কোটি টাকা, যে টাকা অসৎ উদ্দেশ্যে অসৎ ভাবে নিয়েছে, এবং অসৎ ভাবে তারপরে দিতে কি বাধা আছে? ঈদের তো সালামি দিবে। ম্যানেজমেন্টকে যদি, যারা ম্যানেজমেন্ট আছে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কথিব ম্যানেজমেন্টের মধ্যে, তারাকে যদি 1 কোটি টাকা দিয়ে এই অসৎ ভাবে, তাহলে তো তারা চালা করবে না বা কোম্পানিকে চালু করার উদ্দেশ্য নিবে না। তার হাজার হাজার কোটি টাকা, উম, হাজার হাজার কোটি টাকা দিয়ে মানে উঠাইছে, যে টাকাটা আপনি কল্পনা করতে পারবেন। ডেস্টিনি 12 বছরে যেটা আর্ন করেছিল তার থেকে কয়েক গুণ বেশি হতে পারে। আমার আমার কিছু মানে চোখে যে দেখা, সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে যখন কোম্পানি চালু করতে শুরু করতে যাচ্ছে, যারা এখন ম্যানেজমেন্ট আছে, তারাকে যদি 2-1 কোটি 5 কোটি টাকা করে দিয়ে দেয়, তাহলে তো ওনার টাকার মানে ব্যথা নাই। কারণ ওনার তো উপার্জিত টাকা না, এটা হচ্ছে চিটিং বাটপাড়ি করা টাকা। সে টাকা যদি ম্যানেজমেন্টকে, যারা কোম্পানি চালু করার উদ্দেশ্য নিয়ে যারা কোম্পানি চালু করছে, তারাকে যদি 2 2 কোটি 5 কোটি টাকা ঈদের সালামি দেয়, এই কারণে তো ডেস্টিনি 2000 লিমিটেড আজকে দেখেন, ঈদ হক প্রায় 1.5 মাস হয়ে গেল, তাহলে কোম্পানিটা কেন চালু হচ্ছে না? 26শে মার্চে যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে স্টেটমেন্ট চালু হয়েছিল, যে 26শে মার্চের পরে যে কথোপকথন শুনেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, তারপরে দেখেন কিছু কিছু ম্যানেজমেন্টের ব্যক্তিরা গোপন ভাবে মোবাইল বন্ধ করে, কোম্পানির অফিসে যাওয়া বন্ধ করে অনেক কিছু করছে। কারণ কেন বুঝতে পারতেছি এখন, আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারতেছি কেন, যে কয়েক কোটি টাকা পেয়ে গেছে অসৎ ভাবে, তাহলে তো আর কোম্পানি চালু করার উদ্দেশ্য নাই। কারণ এই যে যেমন দেখেন রাইট। মরুভূমিতে 1 ফোঁটা পানি পাওয়ার জন্য হাহাকার করে, যখন ওনারা ধরেন কর্মসংস্থানে না যে যদি কয়েক কোটি টাকা পায়, তাহলে ম্যানেজমেন্ট তো আর চালা করবে না। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড চালু করলেই কি না করলে কি, অসৎ উদ্দেশ্য টাকা পাচ্ছে, এই জন্য তারা কোম্পানিটাকে চালু করতে যাচ্ছে না, পারছে না বা করবে না। আমার কথা হলো, এই কয়টা টাকার জন্য মানুষের কাছে আপনারা ভিলেন হয়ে গেছেন, রাজাকার হয়েছেন। 1971 সালে যেমন মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা বীর সৈনিক হয়েছে, বীর বীর বিক্রম পাইছে, বীর উপাধি পেয়েছে, কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড যারা অসৎ ব্যক্তি আছেন, তারা আজকে কি বলবেন, আপনার কি বলবেন, রাজাকারের থেকে জঘন্য অপরাধ যে করছেন, সে অপরাধের আপনাকে দায়ভার নিতে হবে। কারণ ম্যানেজমেন্টের থেকে যারা আপনারা কোম্পানিকে চালু করার বিপরীতে কোম্পানিকে বন্ধ করার চিন্তা ভাবনা করতেছেন, ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ গ্রাহকরা যদি জেগে যায়, তাহলে আপনাদের অবস্থা কি হবে? আপনারা একবার নিজেকে চিন্তা করে দেখেন, যে 2-1 কোটি টাকা নিয়ে অসৎ উদ্দেশ্য কোম্পানিটাকে বন্ধ করতে চাচ্ছেন বা পয়তারা করতে চাচ্ছেন, এটা থেকে বেরিয়ে হয়ে আসেন দয়া করে। যে 2012 সালে যে অসৎ উদ্দেশ্যে টাকা নিয়ে কোম্পানিকে বন্ধ করার জন্য জেলখানা থেকে পায়তারা করছে, জেলখানা থেকে বের হয়ে যে কথোপকথন শুনেছি, তার একটাও রেজাল্ট নাই। এবং এখন রাজনীতি এসে আরো অনেক হাজার হাজার কোটি টাকা লুটপাট করার উদ্দেশ্যে এই যে আপনার রাজনীতিতে এসে আমাদের ডেস্টিনিকে 2000 লিমিটেড বন্ধ করার পায়তারা করতেছে। আর আপনি একটু বিষয়টা জানবেন, আর একটু ক্লিয়ার করি। ডেস্টিনি 2000 লিমিটেড কে ছাড়া কি মানে আমাদের ম্যানেজমেন্ট কি চিনতো? বিগত যেই কোনো রাজনীতিতে নাম আসছে, ডেস্টিনি কি ওনার নাম আছে?
উনি তো ডেস্টিনির এখন কেউ না, তাহলে ডেস্টিনির নাম কেন নিবে? উনি নিজের ব্যক্তিগত নামে পরিচয় দিবে, কি পার্টির করেছে, আম জাম কলা, এটা পরিচয় দিবে, কেন ডেস্টিনির নাম বিগত করবেন? আপনি একটা বিষয়টা জানবেন যে খালেদ মহিউদ্দিন যে ব্যক্তি প্রশ্ন করেছিল যে আপনার বিগত 12 সালের আগে দেখেছি হাজার হাজার মানুষ আপনার পাশে ছিল, এখন একটাও নাই কেন? উনি কন্ত প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছে যে ডেস্টিনি আলিস সেন্টারের বিষয়টা নিয়েও এড়িয়ে যাচ্ছে, কয়েকজন ওনাকে বাধাগ্রস্ত করছে, কিন্তু ওনারও যে অসৎ উদ্দেশ্য যে ব্যক্তিরা মেনে নিতে পারে না তারা বাধা সৃষ্টি করছে। এবং 45 লক্ষ গ্রাহকের মধ্যে হয়তো সংখ্যাগরিষ্ঠ ওরা 1000 মানুষ হবে, ওই 1000 মানুষ যারা ডিটিকে অ্যাসোসিয়েটেড ডিস্ট্রিবিউটার, যারা 12 সালের পরে টাকা রফিউল মানে আমাদের বিগত ম্যানেজমেন্টকে দিয়েছে, যারা জেলখানাতে ছিল, তারা কয়েক হাজার কোটি টাকা নিয়েছে, ওই ব্যক্তিরা আজকে ডেস্টিনি 2000 লিমিটেড যে এখন ম্যানেজমেন্ট যে আছে তারাকে মুখ বন্ধ করার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে, ঈদ সালামি দিচ্ছে। ইভেন কি দেখেন এখন পর্যন্ত ওনাকে কোনো মানে কি কোম্পানি চালু করার উদ্দেশ্য নাই। কেন? কুরবানি ঈদ আসছে, একটা করে গরু পাঠাই দিবে, কিছু কয়েক কোটি টাকা দিবে, এই জন্য ওনারা কিন্তু মাথা ব্যথা নাই। কিন্তু আমরা ডেস্টিনি 2000 লিমিটেড এর ব্যক্তিরা, পিএইচডি এক্সিকিউটিভ ডায়মন্ড সবাই কিন্তু কোম্পানি চালু করার পক্ষে আছি, কয়েকজন গুটি কয়েকজন পক্ষে নাই। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডে যে মাল্টিপারপাসের যে মানে লোন নিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, তারাও কিন্তু আজকে ডেস্টিনির মাল্টিপারপাসের সদস্য বা ম্যানেজমেন্টে যাচ্ছে। কিভাবে হয় দেখেন, এটা ওই পকেট কমিটি করার কারণে। দেখেন উনি কিন্তু কোম্পানির কেউ না, তারপরে আপনার মাল্টিপারপাসে যে আমি বসে মাল্টিপারপাসের সদস্য যারা ভোটবিহীন সদস্য তারাকে ঘোষণা করতেছে, অসৎ উদ্দেশ্য না, এটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য। এবং সারা জীবন উনি অসৎ উদ্দেশ্য ছিল। আপনি বিগত ম্যানেজমেন্টের কথা শুনেছি, আমরা কথোপকথন শুনেছি, ওনার ডেস্টিনিতে যারা কারাবরণ করেছে তাদের মধ্যে একজন ওনার ডেস্টিনি থেকে লোন নেওয়া আছে কয়েক হাজার কোটি টাকা, কিন্তু উনি ডেস্টিনির নাম ভাঙিয়ে কি বলছে যে আমি বাড়ি করেছি, বাড়ির বন্দুক রেখে আমি ডেস্টিনি মানে শেয়ার হোল্ডার হয়েছি। এগুলা মিথ্যা কথা। উনি কিন্তু একদম পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ মিথ্যা প্রতিযোগিতা হয়, তাহলে কিন্তু ওই মিথ্যা প্রতিযোগিতায় ফার্স্ট হবে আমাদের বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ খুশি হবে যে মিথ্যা প্রতিযোগিতায় উনি কিন্তু ফার্স্ট হয়েছে। তো এই মিথ্যা কথা আর জনগণ খাচ্ছে না, কয়েকটা মিথ্যা কথা বলছে। যেমন দেখেন জেলখানাতে বসে কিন্তু অনেক কোম্পানি তৈরি করেছে, কিন্তু এখন কি কোম্পানিগুলো প্রুভ করতে পারেছে বা কোনো ওখানে কি আর্ন করে দিতে পেরেছে? জেলখানাতে আপনি আরেকটা জিনিস দেখবেন, জেলখানা থেকে কয়েকটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম, ডেস্টিনি 2000 যে মহিউদ্দিন খান, খালিদ মহিউদ্দিনকে যে কথাগুলো বলেছে, যে জেলখানা থেকে উনি মিটিং করার পারমিশন নিয়েছে। কোথায় মিটিং করার পারমিশন নিয়েছে? সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড এর পারমিশন নিয়েছিল। খালিদ মহিউদ্দিনকে মিথ্যা কথা বলেছে, উনি তো জানে না, ভিতরকার খবর জানে না। আমরা পিএইচডি এক্সিকিউটিভ ডায়মন্ড ওনারা জানি ডেস্টিনি 2000 লিমিটেড পরিচালনা করার জন্য, কিন্তু উনি অসৎ উদ্দেশ্যে টাকা হাসিলের কোটি কোটি টাকা হাসিলের জন্য ডিটিকে অ্যাসোসিয়েটেড সাথে মিটিং করেছে। আপনি আমি পিএইচডি রে কি ছিলাম ওই মিটিং এ? কেউ কি ছিলাম? ডেস্টিনির যারা 45 লক্ষ গ্রাহক, তারা কথোপকথন ওই যে 500 জন বা 1000 জনই মিটিং এ অ্যাটেন্ড করেছিল। দেখবেন আপনি যে খালিদ মহিউদ্দিনকে ডাহা ডাহা মিথ্যা কথা বলেছে, এবং ওনার প্রশ্ন করার আগে কেড়ে নিয়ে কিন্তু অনেক ডাইভার্ট করে অনেক কথা বলা বলি করতেছে। খালিদ মহিউদ্দিনকে বোঝানো সম্ভব, কিন্তু আমাদের ডেস্টিনি পিএইচডি ডায়মন্ড এক্সিকিউটিভকে বোঝানো সম্ভব না। এই বিষয় নিয়ে খালিদ মহিউদ্দিন আরেকটা প্রশ্ন করেছিল যে আপনি বিগত সময় তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু এখন কেন মানুষ খুঁজে পাচ্ছে না? দল করেছে না, দলের দেখছি যে ওই কথোপকথন এই 50 জন 100 জন 500 জন এত। বিগত কালকে একটা প্রোগ্রাম দেখেছি আপনি 20 জন ছিল। রফিকুল আমিন এখন মানে আমাদের ম্যানেজমেন্ট 20 জনকে নিয়ে প্রোগ্রাম করতেছে যে কোনো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি হয়তো এটা জানেন, কালকে কচিকাচায় এদের একটা প্রোগ্রাম জি করার কথা ছিল, 20-50 জন উপস্থিত হয় নাই, পরে এই প্রোগ্রাম কিন্তু ক্যান্সেল হয়েছে। তো এই দালাল গুলো তার এগুলো প্রকাশ করে না, বাট খবর তো আমরা পাই। জি প্লিজ। জি, আমি ওই প্রোগ্রামটা মানে ছবিগুলো পেয়েছি, দেখলাম যে 20 জন অ্যাটেন্ড করছে, কিন্তু কচিকাচা ওখানে অডিটোরিয়ামে চিন্তা ভাবনা ছিল অনেক বেশি কিছু। কিন্তু দেখেন কিভাবে পাবে,
কারণ তার পত্নী তার লোককে নিয়ে কোম্পানি মানে ডিটুকে অ্যাসোসিয়েট করেছে, পত্নী তার লোককে নিয়ে। যে পত্নী তার লোক ডেস্টিনি 2000 লিমিটেড কে বন্ধ করার কথা বলে, সে সময় তো তো মানে কি বলে ইসলাম শরীয় নাজায়েজ ব্যক্তিরাকে নিয়ে কোম্পানি মানে ডিটুকে অ্যাসোসিয়েট করেছে, কিন্তু এটা তো ফল্ট করবেই। হাজার হাজার কোটি টাকা যারা ডিটুকে অ্যাসোসিয়েটে বিনিয়োগ করেছেন, দয়া করে আপনাকে বলবো যার যে মাধ্যমে টাকা দিয়েছেন, ইঞ্জিনিয়ার শহীদ, সিরাজুম মুনির, হাসান, তাদেরকে নিয়ে টাকাটা অলরেডি মানে টাকাটা উঠিয়ে নিন, দেরি করেন না, না হলে কিন্তু লস হয়ে যাবে। আপনারা এই কোম্পানির ডেস্টিনি 2000 লিমিটেড কে তখন দায়ভার দিতে পারবেন না। ডেস্টিনি 2000 লিমিটেড আপনাদের টাকা নেয়নি। ডেস্টিনি আপনাদের টাকা নিয়েছে ডিটুকে অ্যাসোসিয়েট নামে কোম্পানি তৈরি করেছিল। হাসান, ইঞ্জিনিয়ার শহীদ ব্যাগ ভরে টাকাগুলো অর্থ পাচার করেছে। সে টাকাগুলো সিরাজি মুনির ওনারাকে ধরেন, তাড়াতাড়ি টাকাটা নেন, না হলে কিন্তু আপনারা টাকা থেকে বঞ্চিত হবেন। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দেই। সর্বশেষ ওই যে খালেদ মহিউদ্দিনের যে অনুষ্ঠিত টক শো, এটাতে রফিকুল আমিন কিন্তু এই 170টা কোম্পানি বা এইসব এগুলোর ব্যাপারে উনি কিন্তু কোনো কিছু স্বীকার করে নাই। আমি আপনাকে বলি, আমি টক শোটা শুনেছি, কিন্তু খালেদ মহিউদ্দিনের আরেকটা টক শোতে রফিকুল আমিন গেছিল, বিগত ম্যানেজমেন্ট গেছিল। আমি কিন্তু অনেক মেসেজ দিছি, উত্তর কিন্তু উনি দিতে পারে নাই। কারণ খালিদ মহিউদ্দিনকে বোঝানো সম্ভব। খালিদ মহিউদ্দিনের পাশে যদি আমরা প্রশ্ন ছুটতাম, তাহলে কিন্তু আমরাকে বোঝানো সম্ভব হতো না। কারণ 2000 লিমিটেড কে নিয়ে যে পায়তারা করতেছেন, যে মানে হাজার হাজার কোটি টাকা নিয়ে, কারণ উনি যদি আমাদের ডেস্টিনি রানিং হয়ে যায়, তাহলে কিন্তু ওনাকে মানে যে টাকাগুলা আত্মসাৎ করেছে, সে টাকাগুলো ডেস্টিনিকে দিতে হবে। এই জন্য ডেস্টিনিকে চালু করতে যাচ্ছে না। কিন্তু ওনার নাম ভাঙিয়ে দলে বারবার পরিচয় দিচ্ছে, যে দাদর নাম বলে, বাপের নাম বলে, কিন্তু ওনার নাম ব্যক্তিগত পরিচয় দিচ্ছে না। আর এই যে খালেদ মহিউদ্দিনকে আরেকটা ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা কথা বলেছে। সে মিথ্যা কথাটা আপনাকে একটু ধরাই দিই, যে আমাদের 170 কোম্পানি নয়, 200-250 কোম্পানি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডিটুকে অ্যাসোসিয়েটের ব্যানারে, সেগুলো উনি কিন্তু মানে অ্যাভয়েড করে গেছে। কারণ উনি সর্বক্ষণ পরিচয় দিচ্ছে ডেস্টিনির, কিন্তু ডেস্টিনি বন্ধ করার পায় তারা নিয়ে লিপ্ত থাকতেছেন। এই যে নতুন ম্যানেজমেন্টকে টাকা দিয়ে কিনে নিয়ে এই ম্যানেজমেন্টকে ডেস্টিনির অগ্রযাত্রাতে বাধাগ্রস্ত করতেছে। নতুন ম্যানেজমেন্টের হাতে গোনা যেই কয়েকজন আছে, আসলে দেখেন হাইকোর্ট আমাদেরকে যে বোর্ড করে দিছে, এই বোর্ডের কাছে আমাদের অধিকার, আমাদের কর্মসংস্থান ফেরত পাবো। এই বোর্ডের কাছে আমাদের অধিকার, আমরা আমাদের বিনিয়োগ ফেরত পাবো। তো এই যে হাতে গোনা যে কয়েকটা দালাল এখন মাথা বিক্রি করে দিয়ে বসে আছে, আমি তো মনে করি আমাদের এই জায়গায় আমাদের দক্ষ যোগ্য আরো অনেক শেয়ার হোল্ডার আছেন, যারা প্রতিষ্ঠানকে চালু করার জন্য ভূমিকা রাখতে পারেন। ওই দালাল গুলোর বদলে এই ব্যক্তিদেরকে এই বোর্ডে মনে হয় এখন নিয়ে আসার দাবি তোলাটা, এটা আমাদের মনে হয় এখন সময়ের দাবি। আপনি কি বলেন? ধন্যবাদ। আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আমি যেহেতু বিগত সময় ঢাকা যাই, প্রত্যেকটা ম্যানেজমেন্ট আমাকে, মুনিরকে চিনে, পিএইচডি হিসাবে চিনে। এবং আপনাকে জানাই, আমি প্রতিবাদী মানুষ। আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না। যারা মিথ্যা কথা বলে কিন্তু আমি ধরে ফেলি। কোম্পানি চালু হবে, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। কোম্পানি টুডে টুমরো চালু হবে, কিন্তু যারা কথোপকথন মানে কোম্পানির এই যে অসৎ ব্যক্তিগুলো আছে ম্যানেজমেন্টে, সেই ব্যক্তিগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন ম্যানেজমেন্ট বা যারা, এগুলো কিন্তু বেশি না, বেশি না, হাতে গোনা কয়েকটা, কিন্তু বেশি না, কিন্তু জি হাতে গোনা কয়েক। না, কয়েকজনের কথা বলছি। কথোপকথন মানে অর্থাৎ কয়েকজন যে মানে ডেস্টিনিকে যারা যারা সাবেক এমডির ছত্রছায়ায় কোটি কোটি টাকা হাসিলে বা কোটি কোটি টাকা নিয়ে কোম্পানিকে বন্ধ করার পায়তারা করতেছে কয়েকজন, উনারাকে এড়িয়ে বা বাইর করে কোম্পানিকে চালু করার জন্য বিশেষ ভূমিকা রাখার মানে অনুরোধ করতেছি। যারা শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টে আছেন, শেয়ার হোল্ডার ব্যক্তিরা, তারা কোম্পানিকে চালু করার উদ্দেশ্য নিয়ে কাজ করে, এবং কিছু অসৎ ব্যক্তিরাকে বাদ দিয়ে নতুন ব্যক্তিরাকে নিয়ে, যারা কোম্পানিকে চালু করতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ করতেছে, তারাকে নিয়ে কাজ করলে আমার মনে হয় ভালো হবে। জি, জি। আমি ওই যে জিনিসটা আবারও আপনাকে আবার একটু স্মরণ করাই দেই, যে এখানে মানে রফিকুল আমিনের যোগ সাজসে এই হাতে গোনা যে কয়েকটা
এই প্রতারক আছে এই বোর্ডের ভিতরে, তারা একটা অর্থ ভোগের মাধ্যমে, মানে একটা আমরা যে খবরগুলা পাচ্ছি যে হাতে গোনা যে কয়েকটা প্রতারক আছে, তারা একটা অর্থের বিনিময়ে নিউট্রাল হয়ে বসে ডেস্টিনির কার্যক্রমটাকে আর সামনে এগুতে দিচ্ছে না। এই যে হাতে গোনা যে কয়েকটা অর্থের মাধ্যমে বিক্রি হয়ে যাওয়া, আমরা তো ওই অর্থের মাধ্যমে বিক্রি হয়ে যাওয়া এই ধরনের নীতিহীন, পথভ্রষ্ট এইরকম পরিচালক, এইরকম শেয়ার হোল্ডার বোর্ডে দেখতে চাই না। আমরা চাই সৎ, যোগ্য, দক্ষ এবং ডেস্টিনির পক্ষে কাজ করবেন এরকম শেয়ার হোল্ডার। তো এই যে এই ডেস্টিনির বর্তমান বোর্ডের ভিতরে যে ৪-৫টা বা যে হাতে গোনা কয়েকটা নষ্ট, ভ্রষ্ট মাল আছে, এগুলোর ব্যাপারে আসলে কি করা উচিত? পিএইচডি হিসেবে আমাদের আসলে কি করা উচিত, জনাব মুনির? আমি আমার আমার স্বপ্নের আমার জীবনে ইনকামে শুরু হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড দিয়ে। সেটাকে লালন করি, ধারণ করি এবং ভালোবাসি। ভালোবাসা দেখবেন 12 বছর এই প্রতীক্ষা, 13 বছর চলতেছে এই প্রতীক্ষা নিয়ে কাজ করতেছে। যে এখন ম্যানেজমেন্ট গুলা এই প্রতারক চক্রের সাথে জড়িত, আমি অলরেডি আমি সবারই মানে সবাইকে ফোন দিই। কিছু কিছু ফোন রিসিভ করে না যে ব্যক্তিগুলা, তারাকে বুঝিয়ে দিয়েছি যে ডেস্টিনি 2000 লিমিটেড, ওনারাই ডেস্টিনি 2000 লিমিটেড কে চালু করার বিপক্ষে। কারণ বিগত এমডি যে টাকাগুলা তারাকে দিয়েছে, তারকে ধরেন ব্যবসা বাণিজ্য নিয়ে এখন ব্যস্ত থাকছে, নিটল থাকতেছে। যে উনি মনে করছে যে এই 2 মাসের খোকা, খোকা বাচ্চা জানে না কিছুই, এই 5-6 জনের মধ্যে খোকা বাচ্চা ফিডার খায়। তারা মানে জেনে রাখবেন যে এই এরা মনে করতেছে কি জানেন? এরা মনে করতেছে এরা কখন কোন জায়গায় কার সাথে কি যোগাযোগ করে, কত টাকা নেয় না নেয়, কি টাকা নিয়া, কি সুবিধা নিয়ে চুপ করে বসে আছে। এরা মনে করে এসব আমরা জানি না। জানি না। তো দেখেন আপনি মানে তুলনা বলি, শিয়াল কিন্তু খুব ধুরন্ধর, কিন্তু শিয়ালকে কিন্তু পাকড়াও করে বাঘ। চিন্তা করতেছেন যে আমাদের বাঘের ভূমিকায় পালন যদি না করার চেষ্টা করেন, তাহলে আপনারা ফিরে আসেন। যে আপনারা আপনি চিন্তা করবেন যে ডেস্টিনি 2000 লিমিটেড যারা বিনিয়োগ করে মারা গেছে, মেয়াদ পূর্তির টাকা পায়নি, তাদের কিন্তু পাপ আপনারাকে নিতে হবে। আপনারাকে দায়বদ্ধ এড়াইতে পারবেন না। যে আপনি মানুষ মানে হত্যার যে দায়, সেটা কিন্তু আপনারা এই দেশে মানে এই দেশে বিচার হবে না, কিন্তু আল্লাহর আরশে যে বিচার হবে, যে সময় কঠিন আযাবে ভূষিষ্ঠ হবেন, সে সময় আপনারা যতই নামাজ পড়েন, কপাল ঠুকে নামাজ পড়ে ঘরটা ফেলে দেন, আমরাকে মানুষকে টাকার কাছে বিক্রি হচ্ছেন, ইমান আমলের আপনারা তক্কা করতেছেন না, আপনাদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনাদের অবস্থান হবে। এখনো সময় আছে। ডেস্টিনি 2000 লিমিটেড কে বাঁচান, 45 লক্ষ গ্রাহকের টাকা ফেরত দেন এবং ওই কোটি কোটি টাকা নিয়ে এখন নগদ ইনকামে বিশ্বাসী করে জাহান্নাম কিনে নিয়েন না। আমাদের সাবেক এমডির টাকা নিয়ে আপনারা কোম্পানি চালু করবেন না। আপনারা কিন্তু জাহান্নামে সাবেক এমডি আপনার সুপারিশ করবে না। সুপারিশ করতে গেলে কোনো কিছু, যারা মৃত্যুবরণ করেছে তারা ডিস্ট্রিবিউটাররা আপনাকে দায় যখন বলবে যে আমার টাকাগুলো কি করে ম্যানেজমেন্ট ছিলেন, তখন আপনারা কি করেছেন? তাহলে আপনারা দেখেন, এই বিগত কয়েকদিন আগে দেখেন পিএইচডি এক্সিকিউটিভ মারা গেছে, শেয়ার হোল্ডার মারা গেছে, আর মারা গেছে। আর কতজন মারা যাবে আপনাদের এই অকারেন্স কুকারেন্সের কারণে? টাকা নিয়ে আপনার আপনার পকেট ভরাচ্ছেন, আপনাদের নিজের লাইফ লিড করতেছেন, আর যারা টাকা নিয়ে দিয়ে দুশ্চিন্তায় আছে তার আগে টাকা ফেরত দিবেন না, এই জন্য যারা মারা যাচ্ছে, তারা কি দায়ভার আপনারা এড়াতে পারবেন? আপনাদের কাছে বিবেকের কাছে তা প্রশ্ন করতেছি আমি বুরহান ভাইয়ের লাইফের মাধ্যমে, যে আপনারা কি পারবেন যে ডেস্টিনি 2000 লিমিটেড যারা মারা যাচ্ছেন, এই মানে কত মানে 5-6 জন যারা ডাইরেক্টর কোম্পানিকে চালু করতে যাচ্ছেন না, তারা কি মৃত্যুর যে মানুষের মৃত্যু হচ্ছে, তারা তাদের যে কষ্ট দুর্দশা, এটা কি লাঘব করতে পারবেন? অতএব আপনারা আর পিছনে থাকেন না, বীরের মতন ডেস্টিনি 2000 লিমিটেড কে চালু করেন, চালু করে বীর সৈনিক হন, বীর শ্রেষ্ঠ হন, এই প্রত্যাশাই করব। কারণ আপনারা অসৎ উদ্দেশ্যে আপনারা এই যে কাজগুলা করতেছেন ম্যানেজমেন্ট থেকে, এটা কিন্তু সঠিক করছেন না। আপনারা জাহান্নামের আপনাদের
আপনি কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছে না। ইসলামিক যে দেনা দায় নিয়ে যারা মৃত্যুবরণ করে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অতএব যতই নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, কিন্তু আপনারা এই দেখানো কাজটা করেন না। যাদের দায়বদ্ধতা নিয়েছেন, দায়বদ্ধতা এড়াতে পারবেন না। অতএব দায়বদ্ধতা যদি না এড়াতে পারেন তাহলে আপনি কাজ সঠিকভাবে করেন। বিগত ব্যক্তি যারা ডিস্টার্ব করতেছে ছুড়ে ফেলেন। আপনারা যারা কোম্পানিকে চালু করার পক্ষে আছে তারাকে তাদের মোবাইল ব্লক করে রাখছেন, ফোন ধরতেছেন না, কথোপকথন করতেছেন না, কোম্পানির অগ্রসরের ভূমিকা রাখতেছেন না। এই জন্য আপনারা জাহান্নামের কোন স্তরে যাবেন এটা আপনারা নিজেই ফয়সালা তৈরি করে নিচ্ছেন। আর এই সবকিছুতে কলকাঠি নাড়তেছে হলো রফিকুল আমিন। জি, আমি আপনাকে সাবেক এমডির কথা একটু কিছু বলি। ডেস্টিনি 2000 লিমিটেড উনি কত বড় মিথ্যুক, আমি আপনাকে একটু প্রমাণ দিই। যখন 2013 সালে ডেস্টিনি 2000 লিমিটেড মানে জেলখানায় গেল, কারাবরণ হলো, তখন আমি কিন্তু আমি গো ডায়মন্ডে ছিলাম, গো ডায়মন্ড টিমে ছিলাম। ইঞ্জিনিয়ার শহীদ ছিল, আমাদের সাথে অনেক কথা হইতো। ইঞ্জিনিয়ার শহীদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। রাজশাহী বিভাগে একটা প্রোগ্রামে কিছু টাকা নিয়ে যে রফিকুল আমিনকে দেওয়ার কথা ছিল জেল মানে জামিনের করার উদ্দেশ্যে, সে টাকাগুলো আমি যখন কথা বলি, সে টাকাগুলো যথাযথ ভাবে সিরাজুল মনির ইঞ্জিনিয়ার শহীদ কিন্তু রফিকুল আমিনের কাছে বা পৌঁছায়নি বা জামিনের উদ্দেশ্য করেনি। উনি কিন্তু নাটক করেছে। তো আমরা এখনকার জানতে পারছি যে উনি জামিন ইচ্ছাকৃত নেয়নি, কিন্তু জামিন বাণিজ্য করেছে কোটি কোটি টাকা। দেন আমি ওইটা তো জানতে পারিনি। আমি যখন জেলখানাতে ওনার কাছে দেখা করতে গেলাম, দেখা করার পরে আমাকে বললো যে কিছু 50,000 1 লাখ টাকা সহযোগিতা করো মনির রাজশাহী চাপাই থেকে, এই ঘটনা। তখন আমি ওনার বৃত্তান্ত বললাম। আমার একজন অ্যাসোসিয়েট কে ফোন দিলাম, দুজন 70,000 টাকা দেওয়ার অঙ্গীকার করলো। ওনারা একটা ট্রেন থেকে নিয়ে আসে, আমি রাজশাহী থেকে নিয়ে যা ট্রেনে নিয়ে যাওয়ার পরে ওনার হাতে টাকাটা তুলে দিলাম। ওখানে উপস্থিত ছিল অসীম পিএইচডি। অসীম পিএইচডির মাধ্যমে আমি কিন্তু গোডাইমেনে ছিলাম, তারপরে আমি বিল ডেস্টিনি ছিলাম। অসীম পিএইচডি যখন রফিকুল আমিনের বিরুদ্ধে লিখছে, কখন লিখছে, ওই টাকাটা বালিশের তলে যখন ঢুকাই দিল আমার সামনে, সিরাজুল মনির ইঞ্জিনিয়ার শহীদ ব্যাগে করে টাকা নিয়ে গেল। এই টাকাগুলো আমার চোখে দেখা, ব্যাগে করে টাকা নিয়ে গেছে হাসান সিরাজুল মনির ইঞ্জিনিয়ার শহীদ। তারপরে বগুড়ার পিএইচডি। এই আমি সেদিনকে 2টার সময় ওই জেলখানাতে অনেকক্ষণ ছিলাম, বার্ডেনে অনেকক্ষণ ছিলাম। তারপরে দেখলাম যে 2 ব্যাগ টাকা নিয়ে গেল। তখন আমি অসীম পিএইচডি কে বললাম যে এই ডেস্টিনি চালু করবে না, দ্বিধায় এই বাণিজ্য করতে লেগেছি কেন? আমি বালিশে যে তলে টাকা ভরেছে, যে ব্যক্তি গুনে টাকা নেয় না সে ব্যক্তি টাকা ফেরত দিবে না। আমার নানা মরহুম আলহাজ মোহাম্মদ মুনিমুল হক যে কথাগুলো বলেছিল, আমি কিন্তু ওই কথাগুলো সূত্র ধরে জীবন যাপন করি। উনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স লোক, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত যে কথাগুলো বলেছে আমার কাছে জ্ঞান অর্জনের জন্য নিয়েছি। তো উনি টাকা ফেরত দিবে না এই কথাটা যখনই আমি বললাম, তারপরে তখন ব্যাখ্যা করলাম, অনেকজন ডায়মন্ডকে বললাম, অনেক ডায়মন্ড বিশ্বাস করে না। তারপরে থেকে অসীম পিএইচডি ওনার বিপরীত লেখে, কি লেখে, যে অজাগর সাপ টাকা নিবে, সবকিছু করবে জেলখানা থেকে। ওই অজগর সাপ এখন মিথ্যা কথা বলতেছে, কোনো টাকা নেয়নি। আমি মনিরপুর মানে আমি চাক্ষুষ মানে আমি দেখছি, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখে ব্যাগে করে টাকা নিয়ে গেছে, এটা দেখেছি। উনি এখন মহিউদ্দিনকে বলেছে যে আমি এটা করিনি। হাজার হাজার কোটি টাকা এই দেশের ওনার মানে যে টাকা গ্রহণ করেছে, সারা বাংলাদেশের যে রাজনীতি দল করছে আমাদের টাকা নিয়েই তো করতেছে ভাই। আমাদের যারা মারা গেছে তাদের তো যারাকে মানি রিসিপ্ট দেয়নি তারা কত, আমার কাছে মানি রিসিপ্ট আছে। যে টাকাটা দিয়েছিল ওই টাকাটা এখন অসীম পিএইচডি মানি রিসিপ্ট দেয়নি। আমি বারবার ইঞ্জিনিয়ার শহীদকে বলছি যে মানি রিসিপ্ট দেন। তারপরে আমি সিরাজুল মনে করছি, বলেছি যে ওই গরিবের মানুষের মানি রিসিপ্ট দেন। ওই ইভেন দেখেন ওনার অসুস্থ হয়েছিল, তারপরে আমি আমার নিজের লাইফ চলে না, মানে সংসার চলে না, সেরপরেও আমি কিন্তু ওনার সহযোগিতা করেছি ওনার বিপদে। কিন্তু রফিকুল আমিন এখন পর্যন্ত যে টাকাগুলো গ্রহণ করেছে এটা আমার আমার নিজের চোখে দেখা। আমি কাউরি কথা বিশ্বাস করবো না। তারপরও উনি মিথ্যা কথা বলছে যে আমি এরকম করিনি, 170টা কোম্পানি করিনি বা টাকা গ্রহণ করিনি। উনি ঢাহা ঢাহা মিথ্যা কথা বলে। মিথ্যা কথার শ্রেষ্ঠ পুরস্কার যদি পাই বিশ্বে, উনি অ্যাওয়ার্ড পাবে। এবং আমি ওই টকশোর জের ধরে আমি আরেকটা প্রশ্ন আপনাকে ছুড়ে দেই। দেখেন, ওই যে খালেদ মহিউদ্দিনের এই টকশোতে ওই ট্রি প্ল্যান্টেশনের একটা ইস্যুতে যখন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করলেন যে আপনি টাকা কিভাবে ফেরত দিবেন বা টাকা ফেরত দিবেন কিনা, তখন রফিকুল আমিনের বক্তব্য ছিল এরকম যে হ্যাঁ অবশ্যই টাকা ফেরত পাবে, তবে আমরা তো আসলে লাভ দিতে পারবো না, কারণ আমরা তো 12 বছর ব্যবসা করি নাই, আমাদের গাছটা সব চুরি করে নিয়ে গেছে, আটকে ফেলাইছে। এই কথা কিন্তু টকশোতে রফিকুল আমিন বলছে।
তো আমার প্রশ্ন হলো, আমরা যখন বিনিয়োগ করি, আমাদেরকে বলা হয়েছিল প্রত্যেকটা গাছের জন্য ইন্সুরেন্স করা আছে। অতএব ঝড় বৃষ্টি বা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে কোনো গাছ ধ্বংস হয়ে গেলেও সমস্যা নাই, আমরা আমাদের লভ্যাংশ পাবো। তাইলে যদি সবগুলো গাছের ইন্সুরেন্স করা থাকে, কোন কোম্পানিতে ইন্সুরেন্স করা আছে আমরা ইন্সুরেন্স কোম্পানির নাম জানতে চাই। আর ওই যে সে গত টকশোতে উনি বলল যে লভ্যাংশ দেওয়া সম্ভব হবে না, শুধু মূল টাকা আমরা হয়তোবা দিতে পারবো কারণ আমরা ব্যবসা করতে পারি নাই 12 বছর। এইসব গীত আমরা এখন শুনতে চাই না। কারণ 12 বছরের কি ক্ষতি হইছে না হইছে এইসব তো দেখার দরকার নাই। কারণ ইন্সুরেন্স করা আছে না? তাইলে এখন আবার কেন ওই যে গাছ এই হইছে সেই হইছে এইসব করে আমাদেরকে ভুগি-চুকি দেয়া হবে। ওই টকশোতে আপনি এটা শুনছেন কিনা জানি না। এই আচ্ছা, ব্যাপারে শুনছি। আপনার বক্তব্য শুনতে চাই। আমরা যখন ডেস্টিনি 2000 লিমিটেড আমরা মার্কেটিং প্ল্যান দেখাই, যে ব্যক্তিটাকে দেখেছি যে ট্রি প্লান্টেশন সেল করেছি, সে তখনই বলেছিলাম, উনি যে তথ্য দিয়েছে ওই তথ্যের ভিত্তিতে আমরা রিপিট তথ্য দিয়ে মার্কেটিং প্ল্যান শো করেছি। ওনারা ইন্স্যুরেন্স আছে বলে গ্রাহকেরা টাকা বিনিয়োগ করতে চেয়েছিল এবং লাভ রাইট। সহ টাকা পাওয়ার জন্য এই মানে আমরা কোম্পানিতে ট্রি প্লান্টেশন শেয়ার করেছিল, মানে শেয়ার নিয়েছিল, শেয়ার প্যাকেজ নিয়েছিল। কিন্তু উনি যে কথা বলছেন উনি চিট বাটপারি কথা বলতেছেন। কারণ আমাদের ডেস্টিনি অনেক টাকা আছে যেটা উনি ফেরত দিবে বলেছিলেন, যে মার্চ মাসের মধ্যে কিছু কিছু করে টাকা। এখন যত দিন গড়াচ্ছে তত মিথ্যা কথার মানে ইটা বাড়ছে, মিথ্যার লেভেলটা বাড়তেছে। প্রত্যেকটা দিন মিথ্যার লেভেলটা বাড়ছে, যে মিথ্যার লেভেল বাড়তে বাড়তে এমন এক সময় যাবে যে মিথ্যাতে ঢাকা পড়ে যাবে। কারণ ডেস্টিনি 2000 লিমিটেড মহিউদ্দিন খান মহিউদ্দিন জানে না তো জেনে যে আমাদের ডেস্টিনির ইন্স্যুরেন্স করা ছিল, বা আমরা ইন্স্যুরেন্স কোম্পানি, উনি কিন্তু কয়েক দিন আগে একটা তথ্য মানে কোনো একটা ইয়াতে দিয়েছে যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড 12 বছর বন্ধ হয়েছিল। 12 বছর বন্ধ হয়েছিল, তাহলে আমাদের তো ক্ষতি নাই। যে প্যাকেজটা আমরা পাইতাম 30,000, তখন 60,000 টাকা দিবে, কারণ জেলখানাতে যে টাকাটা ইনকাম করেছো, যে কয়েক হাজার কোটি টাকা, সেটা গ্রাহককে দিয়ে দাও। কারণ ওই মানে ম্যানেজমেন্টকে দিয়ে ডেস্টিনি বন্ধ করার উদ্দেশ্য কেন? আপনাকে মানে ডেস্টিনি 2000 লিমিটেড আপনাকে মুকুট করে রাখবে ডেস্টিনি 45 লক্ষ গ্রাহক, কিন্তু আপনি যে অসৎ উদ্দেশ্য চিন্তা ভাবনা করতেছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যার আশ্রয় নিতেছেন, মিথ্যার কত দিন হলো শেষ হবে? আর আপনার কত টাকার প্রয়োজন? হাজার হাজার কোটি টাকা তো আপনি কানাডাতে পাচার করেছেন ইঞ্জিনিয়ার শহীদ সিরাজ মুনির মাধ্যমে। এই জিনিসগুলো তো যারা তথ্যভিত্তিক মানে মিডিয়াতে আছে তারা জানতেছে। আমরা তো দেখতেছি মিডিয়াতে যে আপনার কানাডাতে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন, ইঞ্জিনিয়ার শহীদ এবং সিরাজ মুনিরকে নিয়ে আপনি প্ল্যান পরিকল্পনা করতেছেন। ডিটুকে অ্যাসোসিয়েটেড ব্যক্তিরাকে গ্রাহকেরাকে মৃত্যুর সজ্জাতে যেতে হবে, কারণ ওনারাকে নিয়ে তো আপনি পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। এই চিন্তা ভাবনা করার উদ্দেশ্য নিয়েই তো আপনি কাজ করতেছেন, হাসিল হবে না। এবং যে ট্রি প্লান্টেশনের কথা বলতেছে, সে ট্রি প্লান্টেশনে উনি কিন্তু এই যে কথাটা আপনাকে আসছেন যে আমাদের ট্রি প্লান্টেশনে যে আমরা যে শুনানি হয়েছিল, সে সময় তো আমরা শুনেছি যে শুনানি হিয়ারিং হয়েছিল কোর্টে, তখনই শুনেছি। কিন্তু উনি তো অসৎ উদ্দেশ্য গাছগুলো কেটে নেওয়ার জন্য যে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে রেখেছিল, উনি তো দায়িত্ব দিয়ে উনি গাছ কেটে নিয়ে ওনার অ্যাকাউন্টে টাকা বা ওনার অ্যাকাউন্টে তো রফিকুল আমিন তো টাকা এইটা গাছ কেটে বিক্রি করার টাকাটা তো উনি নিয়েছে। তাহলে ওনার তো উদ্দেশ্য ভালো ছিল না, বা ওনার দেখবেন যে এই টাকাটা থেকে বাড়তি টাকা দিতে পারবে কেন, গ্রাহকের কেন মানে টাকা মানে লাভের টাকা থেকে কেন বিচলিত করবেন? আপনার উদ্দেশ্য তো খারাপ, ভালো না। আপনি মিথ্যা ছাড়া তো সত্য কথা বলতে পারেন না। বা 45 লক্ষ গ্রাহক না, মিডিয়াতে যে কথা বলেন, রাজনীতির কথা বক্তব্য দেন, সবগুলো তো ডাহা মিথ্যা কথা। আপনি 1% সত্য না। আপনি 1% সত্য যদি হতো, তাহলে আপনাকে ডেস্টিনি 2000 লিমিটেড যারা বিগত ম্যানেজমেন্ট ছিল আপনাদের কোম্পানি শুরুর লগ্নে, তারা যে কথাগুলো বলেছে সে কথাগুলো কি মিথ্যা? আমি মিথ্যা না তো, আমরা প্রমাণ পাচ্ছি তো, আপনার কথোপকথনে প্রমাণ পাচ্ছি। আপনি অসৎ উদ্দেশ্য, যেমন দেখেন আপনি মাল্টিপারপাসের কমিটি করলেন, কোন ম্যানেজমেন্ট ছিল? এই যে আমাদের হাইকোর্ট কর্তৃক বোর্ড কয়জন ছিল? আপনাকে প্রশ্ন করতেছি, কয়জন ছিল? আপনি সহ, আপনি তো ছিলেন একাই, যে আপনি করতেছেন, আপনি অসৎ উদ্দেশ্য সবকিছু করতেছেন। এই পকেট কমিটি করে যে ডেস্টিনি মাল্টিপারপাসে আমি একজন শেয়ার হোল্ডার, আমি আপনাকে আপনি এই কমিটিকে মানি না? নাগরিক নাগরিক ভোট দিতে পারবো না আমি? মাল্টিপারপাসে ভোট যে দিতে পারবো না? আপনি পকেট কমিটি করে নেবেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা করে নিয়ে আপনি বাহবা নেবেন? আপনার অসৎ উদ্দেশ্য তো হাজার হাজার কোটি টাকা তো আপনি আত্মসাৎ করার পায়তারা করতেছেন ইঞ্জিনিয়ার শহীদ এবং সিরাজ মুনিরকে নিয়ে।
এই দিক থেকে ফিরে আসেন। ডেস্টিনি প্ল্যান্টেশনের টাকা ন্যায্য মূল্যে লাভ সহ, যেমন আপনি ইন্স্যুরেন্স করে রেখেছিলেন, ইন্স্যুরেন্স কোন কোম্পানির কাছে করে রেখেছিলেন, সে কোম্পানি দিবে। আপনি কিভাবে দিবেন না দিবেন, গ্রাহক কি আপনাকে গ্রাহককে আপনাকে জিম্মেদারি দিয়েছে, টাকা আপনার মানে টাকা খাটানো দিয়ে দিয়েছে। আপনি ইন্স্যুরেন্স করার কথা বলেছিলেন প্রত্যেকটা গাছের, তাহলে আমাদের এটা তো দেখা নাই, গাছ কেটে নেই, গাছ মরে যাক পুড়ে যাক, আপনি গাছ কাটিয়ে নেন বিক্রি করেন আপনি নিজে করে, আপনি ফের মানুষকে এটা শুভঙ্করের ফাঁকির মতন আপনি এই অসৎ উদ্দেশ্যে কথাবার্তা বললে এই গ্রাহক তো আপনার কথা বিশ্বাস করে না। মানে এখন এই তথ্য প্রযুক্তির যুগে আইসা উনি যা খুশি তাই বললে তো হবে না। আমি আপনাকে আরেকটা ভুল ধরাই দেই। ওই টক শোতে, খালেদ মহিউদ্দিনের টক শোতে উনি আরো একটা কথা বলছে, যে উনি বলছে আসলে ট্রি প্ল্যান্টেশনে কেউ বিনিয়োগ করেছে, কথাটা আসলে সঠিক বলাটা যাবে না। বলতে হবে ট্রি প্ল্যান্টেশনে মানুষ আমার কাছ থেকে গাছ কিনছে এবং আমার জায়গাতে সে গাছ লাগাইছে। আচ্ছা বলেন তো, আমরা যখন ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজ আমরা ক্রয় করি, এইরকম বলে কি আমাদেরকে ইয়া করা হয়েছে? আমরা নাকি ট্রি না, প্ল্যান্টেশনে বিনিয়োগ করি নাই। আমরা নাকি তার কাছ থেকে টাকা দিয়ে গাছ কিনছি আর তার জায়গাতে নাকি আমরা গাছ লাগাইছি। এত মিথ্যা কথা এই লোকটা বলে কিভাবে? এই যে রফিকুল আমিন যে টক শোতে এই কথাটা বলল, আপনি শুনছিলেন এটা? খালেদ মহিউদ্দিনের টক হ্যাঁ শোতে এই জি কথাটা শুনেছি। উনি ওনার কোনো কথা আমি না শোনা না, আমি সব প্রোগ্রামে কমেন্ট করি ওই জন্য যে মিথ্যকের যদি আমি আমি বারবার কমেন্ট করি এটা, যে পৃথিবীর ইতিহাসে যদি কোনো শ্রেষ্ঠ মিথ্যুক হয়, যেমন মিথ্যুকের কথা বললাম যে শ্রেষ্ঠ মিথ্যুক হবে রফিকুল আমিন। আরেকজন মিথ্যুকের আমি কিছু জিনিস পড়েছি, যে ওই ইন্ডিয়ান একজন মিথ্যাবাদী, আপনি হয়তো জানবেন। ঘটনাটা। জি 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 জি, ওই মিথ্যুককে ছাড়িয়ে যাবে, উনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিথ্যুক হবে, রফিকুল আমিন রাইট, হবে রাইট। শ্রেষ্ঠ মিথ্যুক। কারণ ও মানে ওই মিথ্যুকের ইন্ডিয়ার নটবরলালকেও উনি ছাড়াই গেছে। ছাড়াই যাবে, নটবরলাল, সরি, নটবরলালকে তো উনি ছাড়াই যাবে, কারণ ওই যে মিথ্যার উনি কিন্তু কিছু কাজ করেছিল, অল্প কাজ, কিন্তু এই 24 বছর থেকে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বুঝায় নিয়ে ইমান আমল কোনো কিছু নাই। ডক্টরের ডিগ্রি কখন পাইলো আপনি একটা দেখেন তো, ডক্টর রফিকুল আমিন ডক্টরের ডিগ্রি জেলখানাতে মানে জেলখানা যাওয়ার পরে ডক্টরের ডিগ্রি নিয়ে বের হলো। এই আমরা তো জানি না, আমরা তো দীর্ঘ 10 বছর 12 বছর বা এখন পর্যন্ত কাজ করেছিলাম 6-7 বছর, সে সময় তো আমরা শুনিনি, এখন ডক্টর লাগাচ্ছে। চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে একটা রাজনীতি কৌশল। কারণ আমি একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই, আমার নানা যেটা বলেছিল যে যারা হজ করে আসবে, যে ব্যবসা করবে, কিছু ব্যক্তি সৎ, কিছু ব্যক্তি অসৎ। উদ্দেশ্য কি? হজ করে আসলে ডিগ্রি নেওয়া, কারণ ওই যে ডিগ্রি ধানের মানে আমাদের যে চাঁপানবাবগঞ্জের ধানের তো ধান যখন বিক্রি করে তখন ও কিন্তু ধান মাপামাপি করে, যেমন আমাদের সে সময় তো স্কেল ছিল না, তখন হাতের পাল্লাই ছিল। তখন ধান ধরেন এক বস্তাতে 15 পাল্লা আনবে, মানে 5 কেজি করে 15 পাল্লা আনবে, 75। সে কিন্তু ওই বারবার ওজন বলছে, 12 বলছে, তো 12 বলতেই আছে, কিন্তু ওই যে 100 হয়ে গেছে তাও 12 ছাড়ে না। ওরকম অসৎ ব্যক্তি, মানে ওর হজ করার জন্য, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য, অসৎ ব্যক্তির জন্য এই জিনিসটা ওনারা এখনকে তৈরি করতেছে। ডক্টর রফিকুল আমিন, চিন্তা করতে পারেন, ওখানে দিতে হতো আমার উদ্দেশ্য যে বাটপার রফিকুল আমিন, বাটপার রফিকুল আমিন দিলে বাংলাদেশের মানুষ চিনতো, নতুন ভাবে মনে করবে যে এটা রফিকুল আমিনকে। বাটপার রফিকুল আমিন দিলে এটা চিনতো, ডক্টর না দিয়ে। ও ডক্টর মানে বাটপার লিখতে যে ডক্টর লিখে দিয়েছে, তারা লিখতেছে বাটপার লিখতে যে ডক্টর লিখতেছে, আমার মনে হয়। আপনার কি মনে হয়? না, আমি ওইটা নিয়ে আরো কিছু কাজ করতেছি। মানে গুগল স্কলারের এই যুগে কে কোন জায়গায় কোন ভার্সিটি থেকে কোন পিএইচডি করে, আর তার পিএইচডির থিসিস কি ছিল আমরা এটা জানতে চাই। তা সে যে পিএইচডি করছে, আমি এটা নিয়ে কিছু তথ্য ভাই ভাই, সংগ্রহ করতে। ওই উনি কিন্তু জেলখানা থেকে থিসিস করছিল, বাটপাড়ির থিসিস করেছিল, মানুষকে কিভাবে চিটার করতে হবে, কিভাবে মানুষের কথা একটু মানুষের পক্ষে যাবে, তারপরে কিভাবে হাজার হাজার কোটি টাকা নেবে। এখন আপনাকে দেখি, আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আপনি জানেন, আমাদের বিগত কয়েক ম্যানেজমেন্টের সাথে আমাদের কথোপকথন হয়, উনি বলতেছে যে ওনার সিটে নাকি কম্বল নাই, মানে যে সিটে বসে সেটা কম্বল নাই। কেন কম্বল নাই?
ওনার কম্বল যখন নাই, মানে কথাটা হচ্ছে কি টাকার কম্বল মানে টাকাটা, উনি বলছে যে টাকার কম্বল নাই, তখন কি সিরাজ মনির ইঞ্জিনিয়ার শহীদ এই এখন আস্তে আস্তে কেটে পড়তেছে, হাসান কেটে পড়তেছে। বৈশাখীতে সেদিনকে কি হয়েছিল আমরা কথোপকথন শুনেছি যে হাসান ইঞ্জিনিয়ার শহীদ ওনারা কোনো কথা ও প্রশ্নের উত্তর দিতে পারেনি, যে জামিন বাণিজ্য করে যে কোটি কোটি টাকা নিয়েছে, তো রফিকুল আমিন না জানার ভাঁজ করেছে, কিন্তু ওনার না জানার ভাঁজ কেউ করবে না, জেনে করেছে। তো ওনার যে কম্বলটা, টাকার কম্বলটা মানে সিটের নিচে নাই, মানে পাছার নিচে নাই, তখন আমি বলছি যে ওই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ওই পাছার নিচের কম্বলটা চুরি করেছে ইঞ্জিনিয়ার শহীদ এবং সিরাজ মনির। কেন বলেছি যে হাজার হাজার কোটি টাকা ওনাদের মাধ্যমে গেছে, উনিরা 5 কোটি টাকা এক জায়গাতে পৌঁছাতে করেছে, পৌঁছে যে 2 কোটি টাকা পৌঁছে 3 কোটি টাকা মারা নিচ্ছে। এই ধরনের করে ওরা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, টাকার বাণিজ্য করে ওখানে জেলখানাতে বসে টাকা ইনকাম করার সোর্স, কিভাবে মাংনা টাকা ইনকাম করা যায়, ওই জন্য ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছে আমার মনে হয়। ওই শেখ হাসিনাও 27টা ডিগ্রি লইছিল, মনে আছে আপনার? শেখ হাসিনা তাহাজুদ নামাজের পড়ার ডিগ্রি নিয়েছিল, তারপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছিল, তারপরে আপনার তারপরে যে কি যেন তারাকে আশ্রয় দিল, তার জন্য মানে নোবেল পুরস্কার পাবেন এটা দিল। শেখ হাসিনার মতনই ওনার কিছু মৃত্যু, কারণ যে শেখ হাসিনা এমন একটা ঘটনা ঘটাতো, তারপরে কিছুদিন পরে আর একটা ঘটনা ঘটাতো, তারপরে কিছুদিন পরে একটা ঘটনা ঘটাতো, তারপরে ঘটনা ঘটাতো, কারণ মানুষের মানে চক্ষু বা মাইন্ডটাকে একটার পরে একটা ঘটনা দিয়ে চেঞ্জ করতো। তেমন রফিকুল আমিন এবং ইঞ্জিনিয়ার শহীদ সিরাজ মনির একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, যেমন মার্কেটিং প্ল্যান শো করবে এখানে আসলো, তারপরে বলছে যে কোম্পানি চালু করবে, আমার বাধা নাই, এটা আছে। তারপরে দেখেন 26 তারিখে স্টেটমেন্ট চালু হলো, ডেস্টিনি বন্ধ হোক, মানে ডেস্টিনি বন্ধ থাকবে, আলিস তালা মারতে হবে। সিরাজ মনির বলতেছে কয়টা গেট আছে, কিভাবে তালা মারতে হবে, কাকে বলতে হবে, এই সব কিছু ডেস্টিনি বন্ধ পাইতারা যারা করতেছে তারাকে তো অসতি হবে, আর তারাই ডাক্তারের ডিগ্রি পাবে। ওই ডেস্টিনির 45 লক্ষ গ্রাহকের যখন জেগে উঠবে, হাতে তুলে নিবে বাঁশ, তখন আপনাদের হবে সর্বনাশ। এই চিন্তা থেকে বের হয়ে আসুন। জি, ধন্যবাদ। যেহেতু ওই বাটপাড়ির কথাবার্তা আসতেছে, আমি আরেকটা মজার খবর দিই, আপনি জানেন নিশ্চয়ই। তাদের রাজনীতিতে এসেও কিন্তু এরা ধরা। আম জনতা পার্টি যেটা, সেটা কিন্তু এখন ওই নাম পাল্টায় আম তারা জনতা, এখন আম জনতা, এখানে একটু কথা বলি। আম জনতা পার্টি করেছে কেন, আমি আপনাকে উদ্দেশ্য করি, আমি ভিতরকার খবর আনি, অনেক কিছু তথ্য নিই, যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে পায়তারা তৈরি করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হাজার হাজার কোটি টাকা ওনাদের পার্টিতে ফান্ডে দিচ্ছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এটা কৌশলগত ভাবে আম জনতা পার্টি বুঝতে পেরেছেন, এটা কৌশলগত। আমরা আপনার জানবেন যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যিনি নাম বলি না, যিনি ম্যানেজমেন্টে আছে, তিনি কিন্তু আওয়ামী লীগের অনেক একটা ভাইটাল পোস্টে আছে। ওনার মাধ্যম দিয়ে এই আম জনতা পার্টির উৎপত্তি হয়েছে, এই নাম দিয়েছে, এবং ওখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য 100% ভূমিকা আমাদের সাবেক এমডির আছে। এই জন্য উনি কিন্তু এই জিনিসগুলা করতেছে, এবং এই জন্যই আমাদের দেশে ডেস্টিনি 2000 লিমিটেড কে পুঁজি করে নাম ভাঙিয়ে বারবার ডেস্টিনির নাম বলছে, ডেস্টিনির এমডি, সাবেক পরিচালক এরা কেন বলছে যে ডেস্টিনিকে নিয়েই এটা তৈরি করতেছে, এবং আম জনতা পার্টির ফ্লপ হবে, কারণ 2-1 দিন পরে দেখবেন বাংলাদেশে অনেক পার্টির জন্ম হয়েছে, অনেক পার্টি খুব রাতারাতি বড় হওয়ার চিন্তা ভাবনা করছে, তারপরে বিলীন হয়ে গেছে, এনারা থাকবে না। আপনি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নেন, উনি কয়েকদিন পরে যখন কানাডা পালাবে, তখন জিটুকে অ্যাসোসিয়েটরা, ওই যারা আম জনতা পার্টির উচ্ছ্বাসিত আছে, তারাও তখন ভুগবে। এবং এবং আম জনতা পার্টি মূলত ডিটুকে অ্যাসোসিয়েটস এরই কিন্তু এখন নতুন রূপ আম জনতা পার্টি, খেয়াল করে দেখেন। জি 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 জি। তো আরেকটা কথা আমি না বললে নাই, যে আমাদের ডেস্টিনির সাবেক এমডি যে আহ, ই অডিট করার চিন্তা ভাবনা করছে, এটা কি আপনার জানা আছে? এই ব্যাপার নিয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই। এরা দেখলাম একটা মাল্টিপারপাসের অডিটের একটা প্রজ্ঞাপন দেখলাম। 2005 থেকে 2012 বাদ দিয়া 2012 থেকে 21 অডিট করবে। কেন 5 থেকে 12 অডিটটা কেন করা হবে না? এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। এখানে একটা আপনারা ক্লিয়ার, ডেস্টিনি 2000 যারা মাল্টিপারপাসের সদস্য আছে,
তারাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে রফিকুল আমিন যে 5 থেকে 12 পর্যন্ত মাল্টিপারপাসের অডিট হওয়ার কথা হলো, এটা স্বচ্ছ অডিট বিগত সময়েও হয়ে আসছে। সরি, এখন ওনারা করতে যাচ্ছে না কেন? যে ডেস্টিনি না, 2012 সাল থেকে 2021। এখানে আমি আপনার একটা কথা বলি। এর একটা কারণ বলতেছে যে 12 সাল পর্যন্ত তো খান আইয়ুব চার্টার্ড অ্যাকাউন্টস থেকে আমাদের সব অডিট করা ছিল। এই কারণে দরকার নাই। কিন্তু আমার প্রশ্ন হলো 173 এর 22 এর যে রায়, সেই রায়ের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হইছে যে পূর্বের ম্যানেজমেন্ট এবং বর্তমান ম্যানেজমেন্ট সব মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা সুন্দর পুঙ্খানুপুঙ্খ একটা অডিটের নির্দেশনা 173 এর 22 এর রায়ে তো বলা হইছে। তাইলে 12 র আগের অডিট কেন করা হবে না? তো এখানে হচ্ছে কি জানেন, শুভঙ্করের ফাঁকি দিবে। কারণ ওনার যে 2005 সাল থেকে 2012 সালে যে অর্থ লুটপাট করেছে উনি জেলখানাতে বসে, আপনি বিগত সময় যে মাল্টিপারপাসের যারা দায়িত্বে ছিল, রফিকুল আমিন ছাড়া কিছুই বুঝতো না। ওনারা যা বলেছে রফিকুল আমিন জেলখানা থেকে তাই সেখানে টাকা দিয়েছে। ব্যারিস্টারকে টাকা দেওয়া বা মানে মানে আহ, মানে সাজানো নাটকের জন্য ব্যারিস্টারকে দিয়ে জামিন মানে জামিন নিচ্ছি এরকম একটা কথা। বৈশাখী চ্যানেলে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত দেখেন হিসাবও নাই, কোনো কিছুই নাই। যেমন মাল্টিপারপাসের কথা বলছি, আপনি বৈশাখীর কথা টান দিলাম কেন, যে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়েছে তারপরে ওনার কোনো হিসাবে নাই। কারণ ওই আমি জানতাম যে এক বিগত সময় সিইও ছিল সিরাজুল মনির, ওই সিরাজুল মনির যে অর্থ লোটপাট করেছে এই জিনিসগুলো তো টানতেছে না, যে ফ্রেশ ভাবে টানতেছে কেন, যারা অপরাধী যেন না হয়। 12 সালের আগে যদি অপরাধী ওনারা কিন্তু যদি অডিট হয় তাহলে 2012 সালে কিন্তু 100% মনে হয় অপরাধী হবে। এই জন্য 2012 সালের পর থেকে করতে যাচ্ছে, কারণ যে এই যেন কেউ না দেখতে, মানে ঢাকা জিনিস যেন উদম না হয়ে যায়, বাংলা ভাষায় বলা হয় যে মানুষ যেন না জানে, এই জন্য ওনারা করতে চাচ্ছে না। মূলত এটা আমরা ছোট পরিসরে বলি। আরেকটা কথা বলি যে বৈশাখী চ্যানেলে যে 98 আমাদের যে শেয়ার আছে ডেস্টিনি 2000 লিমিটেডের, চিন্তা করে দেখেন এখানে কি অনেক টাকা ইনকাম হয়েছে। সিরাজুল মনির অনেক মানে মিডিয়া ব্যক্তিত্বটাকে নিয়ে, তারপরে প্রশাসনিক নিয়ে সেরাটনে খেয়েছে, উপহার দিয়েছে, কিছু পুলিশ প্রধানের বাড়ি চালিয়ে দিয়েছে, কারণ ডেস্টিনির অফিস যেন ওনারা ডিটুকে অ্যাসোসিয়েট করতে পারে এই পায়তারা যে করতেছিল, এই জন্য হাজার হাজার কোটি টাকা ওনার কিন্তু ওখান থেকে লুটপাট করেছে। কিন্তু এটা ছাড় দেওয়া হবে না, কারণ আমাদের টাকা আমাদের টাকা নিয়েই বৈশাখী চ্যানেল হয়েছে, আমাদের টাকা নিয়েই মাল্টিপারপাস হয়েছে। তারাকে যদি অডিট হয় তারা কিন্তু কয়েকজন ফাঁসবে, হাতে গোনা কয়েকজন যারা অসৎ উদ্দেশ্য ছিল। ওই ফাঁসার কারণে অডিট এইভাবে যেখানে দায়ভার নাই এইভাবে চিন্তা ভাবনা করছে যে দায়ভার থাকবে না, মোটামুটি এই মানে কি আম জনতা পার্টির মতন কোন রকম চালিয়ে নিতে পারলে এরকম মানে পায়তারা করতেছে। কিন্তু আমাদের আমি বলবো যে যারা আহ এখন যারা 2073/22 যারা ম্যানেজমেন্ট আছে তারাকে বলবো, যদি অডিট হয় তাহলে পূর্বের যে ধরে একবারে কোম্পানি শুরুর লগ্ন থেকে এখন পর্যন্ত অডিট হোক, তাহলে কারা অপরাধী চিহ্নিত হবে এবং পুরোপুরি আইনের আওতায় এনে তারাকে সাজা শাস্তি দিতে হবে। এবং যদি আপনারা সাজা শাস্তি না দিতে পারেন, নাম প্রকাশ করেন, ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ গ্রাহক তাদের হাতে আইন তুলে নিবে গণপিটনি দিয়ে। তারাকে কি করবে, তারা সেটা মানে তাদের টাকা লুটপাটের তারাই সাজা শাস্তি দিবে। জি, ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। পিএইচডি হিসেবে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে এই মুহূর্তে, আসলে বিনিয়োগকারী হিসেবে আমাদের এই বিনিয়োগ ফেরত এবং কর্মসংস্থান ফেরতের জন্য আমাদের আসলে কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? আমাদের বিগত সময়ে দেখবেন ফ্যাসিবাদী সরকারের সময় অনেক আন্দোলন বা কোনো কিছু করে আমাদের কোম্পানিকে ভালো একটা প্ল্যাটফর্মে আনা যায়নি। এখন গ্রাহকেরা 45 লক্ষ মানুষ চিন্তা ভাবনা করেছিল যে আমাদের সাবেক এমডি বের হয়ে এসে ভালো কিছু করবে, কিন্তু উনি যে অসৎ ব্যক্তি আমরা বলেছিলাম, জেলখানাতে যখন কারাবন্দি নিল তখনই আমরা বলেছিলাম যে এই ব্যক্তির কারসাজিতে এই কোম্পানিটার প্রতারণা চিন্তা ভাবনা করছে। আমার উদ্দেশ্যের কথা বলি যে ডেস্টিনি 2000 লিমিটেড গ্রাহক এবং 45 লক্ষ গ্রাহককে বলবো, বিনিয়োগকারীকে বলবো, ডেস্টিনিকে পূর্ণাঙ্গ চালু করার জন্য আপনাকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। যেখানে
আম জনতা পার্টির প্রোগ্রাম হবে, সেখানে একবারে ঝাঁপিয়ে পড়ে ডেস্টিনি 2000 লিমিটেড রফিকুল আমিনকে এবং ইঞ্জিনিয়ারকে হয়ে গেছে, শহীদকে জিম্মি করে। জি, এটা চেঞ্জ হয়ে গেছে, আম জনগণ তো বলতে হবে। আম জনগণ। আম জনগণের প্রোগ্রাম হবে, সেখানে ওনাকে মানে আটকে রেখে ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডিটুকে অ্যাসোসিয়েটে যে টাকা বিনিয়োগ করেছেন তারাকে বলবো, অনুরোধ করব, এই টাকাগুলো উঠিয়ে নেন, না হলে যখন কানাডা মানে পালাবার পাইতেরা চলছে, তাহলে আপনারা পাবেন না। এবং দ্রুত ওনারাকে নিয়ে যেখানে পাবেন আপনার সরে পড়ছে, আপনি কি খেয়াল করবেন কিনা, বৈশাখী চ্যানেলে যেদিনকে আমাদের পিএইচডি ডায়মন্ডারাকে মিটিং এ ডাকে, তখন ইঞ্জিনিয়ার শহীদ এবং সেটা যে মনে আস্তে আস্তে সরে হাসান সরে গেছে। এখন ওনারা অস্তিত্ব থাকবে না, কারণ থাকবে না ডেস্টিনি তারা 2000 লিমিটেডের গ্রাহক। তারা তো সরে গেছে, এবং ওই যে ওই জবাব দিতে দিতে রফিকুল আমিনের ঘাম বের হয়ে গেছে, ওই টিস্যু দিয়ে ঘাম মুছতে 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 মানে 12টা বাজে হার্ড গেছে স্টক এগুলা। মানে আমাদের এখনো তো শুরুই হয় আমার নাই, এখনো শুরুই হয় নাই, আমাদের আন্দোলন এখনো শুরুই হয় নাই। শুরু হবে, এই যে কয়েকদিনের মধ্যে শুরু হবে। আমি আপনাকে কথোপকথন বলি যে রফিকুল আমিন নাটক করতেছে কয়েকদিন থেকে, বেশ কিছুদিন থেকে, কারণ এই বিলম্ব করার জন্য উনি কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে আমি দায়িত্ব অডিট করে দায়িত্ব নিব বা গ্রাহকের টাকা বা আত্মসাৎ করব। যে ব্যক্তি জেলখানা থেকে বের হয়ে আসার পরে গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, তাকে দায়িত্ব দিবে জেলখানাতে। আপনারা জানেন যে 73 রায়ে ওনার কিন্তু স্থাবর অস্থাবর সিআইডি ডিন সকল বাজেয়াপ্ত হয়েছে। সে কিভাবে আইনি প্রক্রিয়া আসবে আসুক, আমরা আপত্তি নাই, কোম্পানি চালাক চালাক, কিন্তু উনি যে অসৎ ব্যক্তি, ওনার দ্বারাতে কোনোদিন সম্ভব না। কারণ ডেস্টিনি পিএইচডি ডায়মন্ডের যে প্রশ্নের জবাবে উনি কিন্তু যখন শুরু হয়েছে, অনেক বড় এসি ছিল, ওখানে ঘাম হওয়ার কথা ছিল না, তারপরে ঘাম মুছতে মুছতে টিস্যু ভিজে যে রুমাল ভিজে গেছে, তারপরে রুমাল ভিজে যায়, উনি কথার উত্তর দিতে পারেনি। তিনি কিন্তু বলছে একটা মিটিং আছে কয়ে মানুষকে বোঝানোর মানে মানে ঠক মানুষ তো, চিট মানুষ, বাটপার মানুষ, এই ঠক চিট মানুষ কিন্তু বেরিয়ে চলে আসছে। এখন ধরেন আরো নাটক তৈরি করছে, কারণ ওই যে আপনি দেখবেন যে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাইছিল, খালেদা জিয়া যায়নি, যেন অসৎ মানুষ, অসৎ মানুষের যাবই না, সে নেত্রী কিন্তু যায়নি বলে সময় পেয়ে সুযোগ পেয়েছিল যে আমি ডেকেছিলাম যায়নি। আমাদের ডেস্টিনি পিএইচডি ডায়মন্ডরা ওনার কথাতে সাড়া দিয়েছে, কিন্তু যাওয়ার পরে দেখছি যে ওই অসৎ উদ্দেশ্যই এখনো আছে। ওই অসৎ উদ্দেশ্যে যখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তখন কোনো উনি জবাব দিতে পারেনি, সারা জীবন জবাব দিতে পারবে না। উনি ওই যে মহিউদ্দিনকে বুঝাতে পারবে, টকশোতে বুঝাতে পারবে, মিডিয়াতে বুঝাতে পারবে, এই মিডিয়াটাকে টাকা দিয়ে টকশো করে, টাকা দিয়ে প্রশ্ন করায়, টাকা দিয়েই করে। ওনার অসৎ উদ্দেশ্যে টাকা ইনকাম করেছে, এই যে অসৎ উদ্দেশ্যে করেছে তার অসৎ ভাবই তো যাবে। একদিন দেখবেন যদি উনি যে আমি শুনেছি কয়েকদিন আগে লেখালেখিতে, মিডিয়াতে, যে উনি কানাডা যাওয়ার জন্য অসৎ ভাবে পাসপোর্ট তৈরি করেছে। আমি শুনেছি, যদি শোনা না ভুল হয়, অসৎ উদ্দেশ্য পাসপোর্ট তৈরি করেছে। কিন্তু দেখেন পারে, অসৎ, আমিও হতে পারে। শুনেছি, দেখেছি, ওর লেখা দেখেছি। কিন্তু দেখেন যে উনি কিন্তু দেশে থাকবে না, উনি সর্বোচ্চ আছে ওনার ওয়াইফ জামিন হওয়ার পরে। আমাদের বাংলাদেশের জন্য অসম্ভব না পাসপোর্ট, যেহেতু পাসপোর্ট হাইকোর্টের কাছে জব্দ, তারপরে অসৎ উদ্দেশ্যে তো করতে পারে, কারণ ওনার অনেক 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 অসৎ টাকা, সেহেতু পারবে। তো আমি আপনার ডেস্টিনি 2000 লিমিটেড ডিস্ট্রিবিউটরকে বা ডিটুকে অ্যাসোসিয়েটকে, আমাদের এই ভাই, ওনারাকে অনুরোধ করব, যারা ডিটুকে অ্যাসোসিয়েটে টাকা বিনিয়োগ করেছে, যার মাধ্যমে করেছে, তাকে বেঁধে টাকাটা ফেরত নেন। এবং ডেস্টিনিতে যারা বিনিয়োগ করেছেন, তারা আজ হোক কাল হোক টাকাটা পাবেন। ডেস্টিনি 2000 লিমিটেডে অনেক স্থবর অস্থবর আছে, দেওয়ার সক্ষমতা আছে। আমরা ওই অসৎ এমডির কারণে আমরা দিতে বিলম্ব হচ্ছে বা ঢিলে হচ্ছে। আপনারা আহ প্রস্তুত থাকেন, ডেস্টিনি 2000 লিমিটেড ঘুরে দাঁড়াবে, আমরা পূর্ণাঙ্গ কর্মসংস্থান ফিরে পাবো, আমরা ব্যবসা করব, ব্যবসার মাধ্যমে আপনাদের টাকা কোম্পানি ম্যানেজমেন্ট ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা করেছে। আমরা মিটিং এ শুনছি, কন্টিনিউ শুনতেছি। আপনি যে কথাটা বলছিলেন যে খালেদ মহিউদ্দিনকে যে কথাগুলো বলেছে, ইনিও, আমি আরেকটা করি, আপনার আর কয়েকদিন আগে একটা টকশো করেছিল, অনলাইনে টকশোতে আমি যে প্রশ্নগুলো করেছিলাম, যে বৈশাখী চ্যানেল বসতেছে, বৈশাখী চ্যানেল তো ওনার না, রফিকুল আমিনের নিজস্ব না,
বৈশাখী চ্যানেল ডেস্টিনি 2000 লিমিটেড, উনি কেন ওই বৈশাখী চ্যানেলে বসবে? কারণ আমার একটা কথা হচ্ছে যে এই মিডিয়াকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য উনি বেশি ধাবিত হচ্ছেন। তবে আপনারাকে বলবো বৈশাখী চ্যানেলকে কলঙ্কিত করবেন না। যারা বৈশাখী ম্যানেজমেন্ট আছে, বৈশাখী চ্যানেলকে কলঙ্কিত করলে দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। যে অসৎ উদ্দেশ্যে, যে ওখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন চলছে অসৎ ভাবে, এই টাকা আহ, যখন আপনার কোম্পানি মানুষ যখন বুঝতে পারবে তখন আপনাদের দায়ভারটা চলে আসবে। আরেকটা কথা আমাকে আরেকটা বলতে চাচ্ছি যে বৈশাখী চ্যানেলে ওখানে যদি না যায় তাহলে তো উনি বুঝতে পারবেন না মাল্টিপারপাসের দখল বা ম্যানেজমেন্ট কমিটি করে দিয়েছে, মানে মানুষের কাছ থেকে আরো টাকা নেওয়ার জন্য পাঁয়তারা তৈরি করছে। কারণ ওনার টাকা তো খরচ হচ্ছে মিডিয়াকে কাভারেজ করতে, দল করতে, এই জন্য আরো টাকা উঠানোর জন্য এই পাঁয়তারা করতেছে বৈশাখী চ্যানেলে বসে আর মাল্টিপারপাসে বসে। জি, ধন্যবাদ। আমরা আমাদের এত নাটক আমরা দেখতে চাই না। আমরা ওই কে কি দায়িত্ব পাবে, কে কি দায়িত্ব নিবে এত কিছু আমরা বুঝি না। আমরা এত নাটক আর দেখতে চাই না। আমরা ডেস্টিনির ব্যবসা অবিলম্বে শুরু করতে মালিক পক্ষকে দাবি জানাচ্ছি। as early as possible এটা শুরু করতে জি হবে। জি। আজকেও মনে হয় বৈশাখীতে আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের পিএইচডি দেরকে মনে হয় ডাকছে। শুনলাম যেটা। এই ব্যাপারে আপনি জানেন কিনা কিছু? আমি আমি শুনেছি রাত্রে বেলায়। তবে আমি মনের যদি সময় গতকালকে জানতে পারতাম তো আমি এখানে অ্যাটেন্ড করতাম। রফিকুল আমিনকে প্রশ্ন করার মতো আমাদের কয়েকজন পিএইচডি আছে, তার মধ্যে আমি কিন্তু চিন্তা ভাবনা করেছিলাম যে ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার চোখে দেখা টাকা গেল কোথায় গেল, আমার মানি রিসিপ্ট দিল না কেন? মানুষকে তো বলছে, মহিউদ্দিনকে বলতেছে বা আর কাউকে বলতেছে মিডিয়াতে, আমাকে বলা তো পারবে না আমার টাকাটা কোথায় গেল, আমার ডিস্ট্রিবিউটরের টাকা। আমি এই আমাদের প্রশ্নটা বলতে করতে চাই। আমাদের আমি বলতে বলতে পারবে না পারবো। তো। আমাদের সাথে তো চালাকি করতে পারবে না। আমরা তো তলের খবর সব জানি। আমাদের সাথে তো চালাকি কইরা পার পাবে না। এই কারণেই ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড এস্টাবলিশড হইলে সে ভয় পায়। বুঝতে পারছেন? এই কারণেই জি জি জি। ডেস্টিনির পূর্বের চেইন অফ কমান্ড যেন এস্টাবলিশ না হয়, 2000 লিমিটেড যেন চালু না হয়, এই জন্যই সে এটারে ভয় পায়। তো যাই হোক আমরা এসব জি এত জি। কিছু বুঝতে 2000 লিমিটেডের ব্যবসা চালুর ক্ষেত্রে বোর্ডের উদ্দেশ্যে আপনার বক্তব্য দিয়ে আজকের আলোচনা শেষ করে দিব। বোর্ডের উদ্দেশ্যে আপনার 2000 লিমিটেড চালুর বোর্ডের ব্যাপারে যারা বোর্ডের ডাইরেক্টর আছেন আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছেন, তারা আমাদের শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন, তারাকে বিনীত অনুরোধ করব যে অসৎ ব্যক্তির অসৎ উদ্দেশ্যে থাকেন না। আমরা ডেস্টিনির 45 লক্ষ গ্রাহকের অভিশাপ লেগে যাবে। আপনারা কোম্পানিকে চালু না করলে অভিশাপটা যেভাবে লাগবে আপনার ফ্যামিলি বা আপনার কোনো জায়গাতে যে শান্তি পাবেন না। 45 লক্ষ গ্রাহকের যে মানে আহ, মানে ওভার নিঃশ্বাস, সেটা আপনাদেরকে আহ, খুব খারাপ একটা দিকে নিয়ে চলে যাবে। তবে আপনারা দয়া করে কোম্পানিকে চালু করার জন্য দৃঢ় ভূমিকা রাখেন। ওই অসৎ ব্যক্তি গুটি কয়েক, দুই একজন, ওই ওই ব্যক্তিগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যারা ডেস্টিনির পক্ষে আছে, চালু করার পক্ষে আছে, তারা দ্রুত ডেস্টিনিকে চালু করেন। 45 লক্ষ গ্রাহকের বিনিয়োগ ফেরত দেন। আর যারা কর্মসংস্থানে ছিল তারাকে কর্মসংস্থান ফেরত দিয়ে ডেস্টিনিকে মানে বাংলাদেশ না বিশ্ব বাজারে যে মার্কেটিং প্ল্যান তৈরি হয়েছে সেটা বিশ্ব জয় করার মতন একটা মার্কেটিং প্ল্যান ডেস্টিনি 2000 লিমিটেড বিশ্ব বাজারে মার্কেট করতে পারবে। এই প্রত্যাশায় আপনারাকে বিশেষভাবে করজোরে অনুরোধ করব যে আপনারা ম্যানেজমেন্ট দ্রুত বিজনেস চালু করবেন, এই প্রত্যাশাকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আপনার সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, আমরা এত নাটক ফাটক বুঝি না। কোথায় যাইবেন, কি মিটিং করবেন, কার সাথে কি করবেন, এত কিছু আমরা বুঝি না। দ্রুত as early as possible আমাদের ব্যবসায়িক স্টেটমেন্ট চালু করতে হবে। সব রেডি আছে। ব্যবসায়িক স্টেটমেন্ট চালু করে আমাদের কর্মসংস্থান ফেরত দিয়ে দিতে হবে। আর কোন নাটক আমরা দেখতে চাই না। এরপরেও যদি এই নাটক কন্টিনিউ হয় তাহলে আমাদের দাবি আদায়ের জন্য বিনিয়োগকারী হিসেবে আমাদের যার যে ভূমিকা নেওয়ার যথাযথ সেই ভূমিকা জেলায় জেলায় থেকে নেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। বিবিধে আমাদের ইনশাল্লাহ। জনাব ইসলাম আপনার বিবিধে আপনার একটি বক্তব্য আশা করছি বিবিধে একটি বক্তব্য দিয়ে শেষ করে দিব। বিবিধে যদি কারো উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি আমাদের ডেস্টিনি যারা পরিচালক আছে, তারা যারা কোম্পানি চালু করার পক্ষে আছে তারাকে কিন্তু কোণঠাসা করে দিচ্ছে।
অর্থর বিনিময়ে কণ্ঠাসা করে দিচ্ছে। আমরা চাই না, যারা কোম্পানি চালু করার পক্ষে আপনি যদি না পারেন ছেড়ে দেন, ম্যানেজমেন্ট থেকে আপনি অব্যাহতি নেন, কোম্পানি যারা চালু করছে তারাকে সহযোগিতা করেন এবং আমাদের কর্মসংস্থানকে ফিরিয়ে পাবো। আর যদি না হয় তাহলে আপনারা জেলায় জেলায় তো আন্দোলন শুরু হবে এবং ঢাকা বিভাগে আপনারা পালাবার পথ পাবেন না। আপনারা যদি 45 লক্ষ গ্রাহকের পক্ষে না থাকেন, দেখেন আমাদের আহ, একটা আন্দোলন হয়েছিল রমনা পার্কে, সেই জিনিসটা ভুলে যাবেন না। যদি ডেস্টিনির মানে মনে করেন যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা ভুলে গেছে এই আন্দোলনটা, দেখেন আমরা আন্দোলন করার জন্য ছাত্র অভ্যর্থনে যেটা শিখাই দিয়েছে সেটার যদি পুনরাবৃত্তি হয় তাহলে আপনারা আপনাদের পরিস্থিতি কি হবে এটা আপনারা বুঝতে পারছেন। তবে সবচেয়ে ভালো জিনিস হবে বীর হয়ে বাঁচা এবং ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ গ্রাহকের বিনিয়োগ ফেরত দেওয়া। আমরা বিনিয়োগ ফেরত দেওয়া এবং কর্মসংস্থানের পক্ষে আছি, আপনারা পক্ষে থাকবেন এ প্রত্যাশা করতেছি। জি, ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম মনির, সিনিয়র পিএইচডি, চাপাই থেকে আপনি আমাদের সাথে প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় দিয়েছেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সটে আরো আরো একটি কোনো এপিসোডে আপনাকে আমরা অতিথি হিসেবে পাবো এবং আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মসূচির, ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।